ওকে, আজকে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি পড়ার কথা ছিল, বাট আমি দেখলাম ওই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি তোমার থার্মোডাইনামিক্সের কিছু আইডিয়া লাগে লাস্টের দিকে। সো এর জন্য আজকে আমরা আইডিয়াল গ্যাস আর থার্মোডাইনামিক্স ফিজিক্সের এইটা আগে পড়বো। ওকে, তাহলে ওই পরের দিন ওই চ্যাপ্টারটা বুঝতে আমাদের ইজি হবে। আচ্ছা, সো আমরা ফার্স্টে আইডিয়াল গ্যাস দেখবো। অ্যান্ড আইডিয়াল গ্যাস হচ্ছে আমরা যে এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি পড়ছি অলমোস্ট ওটার মতোই। সো আমি এটা খুবই ব্রিফলি একটু বলে যাব, বাট মেইনলি আমাদের থার্মোডাইনামিক্স দেখতে হবে, আর আইডিয়াল গ্যাসের লাস্টের দিকে কিছু টপিক আছে ওইগুলো একটু দেখতে হবে। সো আইডিয়াল গ্যাস চ্যাপ্টার একদম ফার্স্টে শুরু হয় হচ্ছে গ্যাস লস থেকে। অ্যান্ড এগুলো তোমরা অলরেডি জানো যে গ্যাসের তিনটা ল আছে, একটা আইডিয়াল গ্যাসের তিনটা ল আছে। একটা হচ্ছে বয়েলস ল, বয়েলস ল এটা অলরেডি কয়েকবার দেখছো, কেমিস্ট্রিতে কোয়ান্টিটেটিভে দেখছো, এনভায়রনমেন্টালে দেখছো, আবার ফিজিক্সে এখন দেখতেছো, আবার থার্মোডাইনামিক্সও দেখবা। সো বয়েলস ল হচ্ছে যে ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি ওয়েন টি ইজ কনস্ট্যান্ট। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি এমসিকিউতেও যদি এটার ম্যাথ তো এই যে কেমিস্ট্রিতে যেগুলো দেখছো সেম ওইগুলাই, কোনো ডিফারেন্স নাই। আর এটাকে অনেকে এইভাবে লেখে যে পি আর ভি এর প্রোডাক্ট হচ্ছে একটা কনস্ট্যান্ট কে। এই কনস্ট্যান্টটা কত সেটা আমরা জানি, এটা হচ্ছে এনআরটি। আর এটার গ্রাফ দেখতে এরকম যে আমরা যদি এখানে একটা ভি ভার্সেস পি ভার্সেস ভি গ্রাফ আঁকি, সেটা দেখতে এরকম হবে, রাইট? আর অনেক সময় এই গ্রাফটাও দেখতে চায় যে পিভি ভার্সেস পি, অথবা আর এখানে পি এর জায়গায় ভিও থাকতে পারে। তো তখন এই গ্রাফটা দেখতে কেমন হবে? তখন এটা একটা এরকম প্যারালেল লাইন, কারণ পি আর ভির ভ্যালু যাই হোক না কেন, পিভির ভ্যালুটা তো সবসময় কনস্ট্যান্ট, রাইট? এখান থেকে দেখা যায়। তো এই গ্রাফটা তখন দেখতে এরকম হবে। আর এরপর এইটার পরে তোমার এখানে যদি আমরা পি ভার্সেস টি গ্রাফ আঁকি, দেখো তখন এই গ্রাফটা দেখতে হবে এরকম, যে প্রেশার যাই হোক না কেন টি তো অলওয়েজ কনস্ট্যান্ট। সো এই গ্রাফটাও দেখতে এরকম হবে। অনেক সময় এই গ্রাফও দেখতে চাইতে পারে, এগুলো এমসিকিউতে আসে মেনলি, যে টি ভার্সেস ভি গ্রাফ কেমন। সো এখানে টি অলওয়েজ কনস্ট্যান্ট, সো এটা দেখতে তখন এই টাইপের হবে। সো গ্রাফগুলো যাতে মাথায় থাকে। অ্যান্ড পি বয়েলস ল হচ্ছে সিম্পলি পি ভি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু পি। অ্যান্ড এগুলোর ম্যাথ কেমিস্ট্রিতে যেগুলো দেখতেছো এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ওইগুলোই। বয়েলস লর পর হচ্ছে চার্লস ল। বাট এই ফিজিক্সও এই ম্যাথগুলো একবার প্র্যাকটিস করো, তোমার এই জিনিসগুলো দুই তিনবার প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। আচ্ছা, চার্লস ল হচ্ছে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি ইফ পি ইজ কনস্ট্যান্ট। পি যদি কনস্ট্যান্ট থাকে তখন একটা গ্যাসের ভলিউম তার টেম্পারেচারের সাথে সাথে প্রপোর্শনালি ইনক্রিজ হয়। এই যে টেম্পারেচারটা দেখো, এই টেম্পারেচারটা হচ্ছে 0 কেলভিন, আর এদিকে হচ্ছে এগুলো টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি কেলভিন ইউনিটে থাকে এখানে। আর এই গ্রাফটা মানে এখানে আমরা টেম্পারেচারকে যদি কেলভিনে নেই তখন এটা দেখতে এরকম হয়, একটা ভি ভার্সেস টি গ্রাফ চার্লস ল এর জন্য। আর এই যে টেম্পারেচার 0তে দেখো ভলিউম 0 হয়ে যায়, এই 0 কেলভিনকে বলা হয় অ্যাবসোলুট 0 টেম্পারেচার। যে টেম্পারেচারে কোনো একটা গ্যাসের ভলিউম 0 হয় থিওরিটিক্যালি, সেটা অ্যাবসোলুট 0 টেম্পারেচার, যেটা অ্যাকচুয়ালি খুবই হার্ড টু অ্যাচিভ। কোনো জিনিসের টেম্পারেচার 0 কেলভিন করা যায় না, অনেক টাফ। এটাই ইউনিভার্সাল লোয়েস্ট টেম্পারেচার। আর এখানে যদি এই গ্রাফটা এরকমভাবে দেওয়া হয় যে ভি ভার্সেস টি গ্রাফ, বাট এটা ডিগ্রি সেন্টিগ্রেড স্কেলে, তখন গ্রাফটা দেখতে এরকম হয়। দ্যাট ইজ এটা অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারও তো কিছু ভলিউম থাকে, তার থেকে কমাইতে কমাইতে যখন একদম এদিকে -273 ডিগ্রি, দ্যাট ইজ 0 কেলভিনে নিয়ে যাবা, তখন এটা 0 হবে। বাট ইউজুয়ালি গ্রাফটা দেখতে এরকম। ওকে, আচ্ছা, দেন চার্লস ল এর পর আমরা যাব ল অফ প্রেশার বা লুসাক্স ল। আর ল অফ প্রেশার সেটা হচ্ছে যে পি ইজ প্রপোর্শনাল টু টি ইফ ভি ইজ কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট থাকে তাহলে প্রেশার ভার্সেস টেম্পারেচার গ্রাফটা দেখতে এরকম হয়। আচ্ছা, সিম্পলি এটা। আচ্ছা, সো এগুলো আগেও দেখছো, সো আই হোপ এগুলোতে প্রবলেম হবে না কোনো। এখন এখানে আমাদের এই জায়গাতে নতুন যে দুইটা জিনিস শিখতে হবে ফিজিক্সের আইডিয়াল গ্যাস পোর্শনে,
সেটা হচ্ছে যে এই যে বয়েলস লতে যেটা ছিল পিভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট কে, আর সরি আমরা যে চার্লস লতে যেটা পাইছি, যে চার্লস লতে ছিল ভি ইজ প্রপোর্শনাল টু টি। সো আমরা এরকম একটা মানে এই ইকুয়েশনটা থেকে একটা কনস্ট্যান্ট টার্ম আসে, এটা সেরকম যে ধরো ভি ইজ প্রপোর্শনাল টু তো কে সামথিং সাম কনস্ট্যান্ট ইন্টু টি। সো এইটাকে অনেক আমরা যদি টিকে ডিগ্রি সেন্টিগ্রেডে নেই তখন দেখা যায় ইকুয়েশনটা এরকম আসে, ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট আলফা টি, এরকম একটা ইকুয়েশন আছে যখন টি হচ্ছে তোমার, আচ্ছা ভি নট আলফা না, এটা হচ্ছে গামা পি। সো যখন টেম্পারেচারটা সেন্টিগ্রেড ইউনিটে বসানো হয় এই ইকুয়েশনটাকে এইভাবে লেখা যায়, ঠিক আছে। বাট এটা আমাদের অত ইম্পর্টেন্ট কিছু না। বাট এখানে আমাদের মেইনলি যেটা মনে রাখতে হবে, এই যে গামা পি একটা কনস্ট্যান্ট, এটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ গ্যাস এক্সপ্যানশন, কোএফিসিয়েন্ট অফ গ্যাস এক্সপ্যানশন। গ্যাস এক্সপ্যানশন মানে এটার ভলিউম এক্সপ্যানশন, অনেক সময় এটাকে ভলিউমও বলে। কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপ্যানশন ইন কনস্ট্যান্ট প্রেশার, এই যে এখানে পি মানে হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার, ইন কনস্ট্যান্ট প্রেশার। আর এই কনস্ট্যান্টের ভ্যালু খুবই ইজি মনে রাখা, সেটা হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাই হচ্ছে গামা পির ভ্যালু। সিমিলারলি একদম একইভাবে প্রেশার ল থেকে পি ইজ প্রপোর্শনাল টু টি, সেখানেও এটাকে এইভাবে লেখা যায় যে পি ইজ পি নট প্লাস পি নট গামা ভি টি, মানে যখন ভলিউম কনস্ট্যান্ট তখন এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায়। অ্যান্ড এই গামা ভিও হচ্ছে সেমভাবে কোএফিসিয়েন্ট অফ প্রেশার এক্সপ্যানশন, ইন কনস্ট্যান্ট ভলিউম, ঠিক আছে। অ্যান্ড এইটার ভ্যালুও সেম, গামা ভি হচ্ছে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা আমরা মনে রাখবো। এইটা গামা ভির ভ্যালু আর গামা পি এর ভ্যালু, এই দুইটা আমরা মনে রাখবো, ঠিক আছে। এখানে এই জিনিসটাই নতুন ছিল। আর বাকি জিনিসপত্র তো অলরেডি বুঝো যে এখানেও ওই মানে বইতে যা যা আছে আর কি, এসটিপি আছে, এসটিপির আরেকটা নাম হচ্ছে এনটিপি, অনেক সময় কোশ্চেনে এনটিপি দিয়েও আসতে পারে। তারপর হচ্ছে এসএটিপি আছে, সো এগুলো আমরা কেমিস্ট্রিতেও দেখছি আগের দিন। সো এগুলো নিয়ে আমি আর এখানে ডিসকাস করব না। দেন আইডিয়াল গ্যাসের ইকুয়েশন আছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এটাও তোমরা অলরেডি বুঝো। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, যেখানে পি হচ্ছে প্রেশার, ভি হচ্ছে ভলিউম, এন হচ্ছে মোল নাম্বার, আর হচ্ছে আইডিয়াল গ্যাস কনস্ট্যান্ট, আর টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। এখানে দুইটা স্কেল আছে, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে লিটার এটিএম, তুমি যে কোনো একটা ইউজ করতে পারো। আর এই ফর্মুলাটাকে এইভাবে লেখা যায় যে ধরো কোনো একটা গ্যাসে যদি এক্সটা মলিকিউল থাকে আর তার মলিকুলার ম্যাস যদি এম হয়, তাহলে এক্স বাই এমটাই কি তার মোল নাম্বার। তো এইভাবেও লেখে অনেকে, আবার এইভাবে লেখে যে কোনো একটা গ্যাসের ম্যাস যদি ডাব্লু হয়, গিভেন ম্যাস যদি ডাব্লু হয়, আচ্ছা এখানে এক্স বাই এম না তো, যদি মলিকিউল এক্সটা থাকে আর অ্যাভোগাড্রোস নাম্বার এ হয়, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এক্স বাই এন এ আর টি, আর পিভি ইজ ইকুয়াল টু ডাব্লু বাই এম, এটাও লেখা যায়, কারণ মোল নাম্বার তুমি যেভাবে বের করো সেটা বের করে এখানে বসাই দিলেই হবে, ঠিক আছে। সো এই ফর্মুলা নিয়েও অ্যাকচুয়ালি ডিসকাস করার তেমন কিছু নয়। আর আরেকটা ফর্মুলা ছিল ডেনসিটি, এটা হচ্ছে পিএম ইজ ইকুয়াল টু ডিআরটি। ফিজিক্স বইয়ে তুমি এই ডিটাকে দেখবা রো দিয়ে লিখছে, বাট সেম ডেনসিটি হচ্ছে পিএম বাই আরটি। এখানেও যদি তুমি ডেনসিটিটা কেজি পার মিটার কিউবে পেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই পিকে প্যাসকেল ইউনিটে বসাতে হবে বা নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে বসাতে হবে, একই জিনিস। এম যদিও মলিকুলার ম্যাস, যেটা গ্রামে হয় সেটাকে কেজিতে বসাবা, যেমন কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটা 44, এটাকে 44 ইন্টু 10⁻³ কেজি হিসেবে লিখবা। আর ক্যাপিটাল আর এটাকে তুমি অবশ্যই 8.314 দিয়ে লিখবা, আর টিকে অবশ্যই কেলভিন ইউনিটে লিখবা, তাহলে তুমি ডেনসিটিটা কেজি পার মিটার কিউব ইউনিটে পাবা। সো এটাও অ্যাকচুয়ালি আগের দেখা জিনিস, সো এখানে আমরা ডিসকাস করব। দেন হচ্ছে কাইনেটিক থিওরি অফ গ্যাস, যেটা লাস্ট দিন কেমিস্ট্রিতে এটাও দেখছি যে কাইনেটিক থিওরি অফ গ্যাসে কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা ছিল। সো এটা নিয়ে আমি এখানে একটু ডিটেলসে ডিসকাস করবো, যেরকম বলছিলাম যে সিআরএমএস কি, মানে আরএমএস ভেলোসিটি কি, তারপর মিন ভেলোসিটি কি, ইটসেট্রা, ওইটা নিয়ে এখানে ডিসকাস করবো। সো কাইনেটিক থিওরি অফ গ্যাসে আমাদের মেইনলি যে ফর্মুলাটা মনে রাখতে হয় সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু 1/3
mnc², mnc², যেখানে crms², যেখানে P হচ্ছে প্রেশার, কোনো একটা গ্যাসের প্রেশার, m হচ্ছে mass of one single molecule, mass of one single gas molecule, mass of one single molecule, n হচ্ছে number of molecules in one unit volume, number of molecules in one unit volume। তুমি যদি সবাইকে এসআইতে নাও তাহলে এটা হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ মলিকিউলস ইন 1 মিটার কিউব ভলিউম। আর সিআরএমএস হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি বা আরএমএস ভেলোসিটি সংক্ষেপে। রুট মিন, এটা তোমরা ইন্ডাকশনেও দেখছিলা এই টার্মটা, আসলে এটা মিনিং সব জায়গায় একই, এটা দেখাবো। রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ গ্যাস। সো তুমি ইউজুয়ালি এই ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করবা। প্রেশারকে তুমি নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেলে লিখবা, এটাকে তুমি কেজিতে লিখবা, এটাকে তুমি এটা হচ্ছে, এটার কোনো ইউনিট নেই বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার মিটার কিউব। আর সিআরএমএস হচ্ছে তোমার ডেন্সিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে বসাবা। সো এই ফর্মুলাটা রিলেটেড ম্যাথ খুবই ইজি আসে, ডিরেক্টলি তোমাকে এই ইনফরমেশনগুলো বলবে। অ্যান্ড এই ফর্মুলাটা আরেকটা ভ্যারিয়েশন হচ্ছে যে দেখো, এন মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ইন ওয়ান ইউনিট ভলিউম। সো ক্যাপিটাল এন বলতে আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করতে পারি, যেটা হচ্ছে ক্যাপিটাল এন বাই ভি হচ্ছে তোমার ক্যাপিটাল এন বাই ভি হচ্ছে এন। দ্যাট ইজ ক্যাপিটাল এন বলতে আমরা একটা নতুন টার্ম ইন্ট্রোডিউস করলাম। ক্যাপিটাল এন মানে হচ্ছে নাম্বার অফ টোটাল মলিকিউলস, টোটাল নাম্বার অফ গ্যাস মলিকিউলস, নাম্বার অফ টোটাল মলিকিউলস, নট জাস্ট ইন ওয়ান ইউনিট ভলিউম, টোটাল যতগুলো মলিকিউল আছে, নাম্বার অফ টোটাল মলিকিউলস। আর ভি হচ্ছে ভলিউম অফ গ্যাস। ঠিক আছে, সো এখান থেকে আমরা এটাকে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু 1/3 m ক্যাপিটাল এন ওভার ভি সিআরএমএস স্কোয়ার। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় পি ইন্টু ভি ইজ ইকুয়াল টু 1/3 m n সিআরএমএস স্কোয়ার। সো আমরা এই ফর্মুলাগুলো ভালোভাবে মনে রাখবো, মেনলি এইটা। এখন আসা যাক যে এই ফর্মুলাটাকে একটু চেঞ্জ করা যায়। সেটা হচ্ছে যে পিভি ইজ ইকুয়াল টু আবার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি লেখা যায়। সো অনেকে এইভাবে মনে রাখে পিভি ইজ ইকুয়াল টু, এই এন কিন্তু আবার মোল নাম্বার। ঠিক আছে, একটু কেয়ারফুল থেকো, এই পাশে এই এনটা হচ্ছে মোল নাম্বার, এই এনটা কিন্তু নাম্বার অফ মলিকিউলস ইন ওয়ান ইউনিট ভলিউম। সো অ্যাকচুয়ালি এই ফর্মুলা মনে না রেখে সবসময় এইটা মনে রাখলেই আমার মতে বেটার। ওকে, যদি নাম্বার অফ মলিকিউলস ইন ওয়ান ইউনিট ভলিউম দেওয়াই থাকে, তুমি ওইখান থেকে টোটালটা বের করে নিবা ভলিউম দিয়ে মাল্টিপ্লাই করে। আচ্ছা, সো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইজ ইকুয়াল টু 1/3 m ক্যাপিটাল এন সিআরএমএস স্কোয়ার, এভাবে লেখা যায়। আচ্ছা, এখন দেখো এই ফর্মুলাটাকে ফার্দার আমরা কীভাবে মডিফাই করতে পারি এটাও তুমি খেয়াল রাখতে পারো। আর এটাকে আর একটু ফার্দার মডিফাই করা যায় এভাবে, দেখো 1/3 m ইন্টু n। m হচ্ছে নাম্বার অফ ম্যাস অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল, সরি ম্যাস অফ ওয়ান সিঙ্গেল মলিকিউল, আর n হচ্ছে টোটাল নাম্বার অফ মলিকিউল। সো এখান থেকে কি আমরা এটাকে ক্যাপিটাল এম লিখতে পারি না? এই ক্যাপিটাল এম মানে কিন্তু মলিকুলার ম্যাস না, এই ক্যাপিটাল এম মানে হচ্ছে টোটাল ম্যাস অফ অল মলিকিউলস। বাট আমরা এইটাকে একটু চেঞ্জ করে ফেলি, যে দেখো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইজ ইকুয়াল টু 1/3 m সিআরএমএস স্কোয়ার ইফ n ইজ ইকুয়াল টু 1। যদি গ্যাসটা 1 মোল হয় তখন আমরা এটাকে কী লিখতে পারি? পিভি ইজ ইকুয়াল টু n হচ্ছে এখন 1 আর টি ইজ ইকুয়াল টু 1/3। তখন বলো তো যে এই ক্যাপিটাল এমটাকে কী হিসেবে ইন্টারপ্রেট করা যায়? 1 মোল গ্যাসের টোটাল ম্যাস মানে কি? তার মলিকুলার ম্যাস। সো এখানে এমকে মলিকুলার ম্যাসও বলা যায় ইফ মোল নাম্বার ইজ 1। সো আমরা ওইভাবে এই ফর্মুলাটাকে এখন চেঞ্জ করে আনলাম যে পিভি ইজ ইকুয়াল টু আর টি ইজ ইকুয়াল টু 1/3 m সিআরএম স্কোয়ার। এইখানে m হচ্ছে মলিকুলার ম্যাস, এইখানে m হচ্ছে টোটাল ম্যাস। দুইটা আলাদা আলাদা, কারণ এইটা একটা স্পেশাল কেস।
আর এখান থেকে দেখো পিভি ইজ ইকুয়াল টু আর টি ইজ ইকুয়াল টু 1/, এখানে আমরা এক কাজ করি, এখানে 3 আছে, এখানে ইচ্ছা করে একটা তোমার এখানে আমরা ইচ্ছা করে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, একটা 2 দিয়ে ডিভাইড করলাম এরকম, যাতে ভ্যালু চেঞ্জ না হয়। দেন এটা হচ্ছে এম সি আর এম এস স্কোয়ার। আচ্ছা একটু দাঁড়াও, 3p, আচ্ছা এটা বাদ দাও, এটা দরকার নেই, এটা শুধু শুধু কনফিউশন ক্রিয়েট করবে, এটা দরকার নেই, বইতে আছে হয়ে, বাট এটা দরকার নেই, তুমি এইভাবে মনে রাখবা। আচ্ছা, সো এখান থেকে দেখো পিভি ইজ ইকুয়াল টু হচ্ছে এনআরটি ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3 ইন্টু 2 ইন্টু হাফ ইন্টু এম সি আর এম এস স্কোয়ার। দেখো এম হচ্ছে টোটাল ম্যাস, সি আর এম এস স্কোয়ার হচ্ছে একটা তাদের যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, রুট মিন স্কোয়ার ভেলোসিটি হচ্ছে গ্যাসের মেইন ভেলোসিটি, ঠিক আছে? সো সেটার স্কোয়ার হাফ ইন্টু এম ভি স্কোয়ার কাইন্ড অফ। সো এটা কি তাদের কাইনেটিক এনার্জি ইন্ডিকেট করতেছে না? সো আমরা এটাকে লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইজ ইকুয়াল টু 2/3 কাইনেটিক এনার্জি গ্যাসের টোটাল এনার্জি, কারণ গ্যাসের অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি বলতে কিছু নাই, সে সবসময় মুভিং। সো এইটা লেখা যায়, অ্যান্ড এখান থেকে তারপর আমরা লিখতে পারি ই ইজ ইকুয়াল টু 3pv/2 ইজ ইকুয়াল টু 3nRT/2। একটু মনে করে দেখো, কেমিস্ট্রিতে এই ফর্মুলাটা লিখে দিয়েছিলাম। সো গ্যাসের টোটাল ফর্মুলা এনার্জি বের করার জন্য ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 nRT অর 3/2 পিভি। আমরা এটা মনে রাখবো, ইজ ইকুয়াল টু 3/2 nRT অর 3/2, কারণ পিভি ইজ ইকুয়াল টু nRT, সো 3/2 পিভি। অ্যান্ড এখানে কোন ইউনিটে বসাবো? এন হচ্ছে মোল ইউনিটে, আর হচ্ছে তোমার জুল পার কেজি পার জুল পার মোল পার কেলভিন ইউনিটে, আর টি হচ্ছে কেলভিন ইউনিটে সিম্পলি। আর এটাতেও তুমি মিটার প্যাসকেল আর নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে বসাবো, আর এটাতে তুমি মিটার কিউব ইউনিটে বসাবো। সো এই ফর্মুলা কেমিস্ট্রি তো লিখে দিয়েছিলাম, সো সেম জিনিসই এখানেও। সো এগুলো একটু মাথায় রাখতে হবে যে কোনটা কী মিন করে। ইজ ইকুয়াল টু 3/2 এনআরটি দিয়ে আমরা এনার্জি বের করতে পারবো। আচ্ছা, সো এইটা যদি আমরা বুঝে থাকি, আমরা এখন আসি যে এই সিআরএমএস ভেলোসিটিগুলো কী। সো আমরা এখন এই যে রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ আ গ্যাস, তার আগে আমরা মিন ভেলোসিটি অফ আ গ্যাসটা একটু বুঝে আসি। মিন ভেলোসিটি অফ আ গ্যাস, কোনো একটা জিনিসের মিন মানে কি? সবার অ্যাভারেজ। সো মিন ভেলোসিটি অফ গ্যাস, অ্যাকচুয়ালি একটা জায়গায় যখন গ্যাস থাকে সেখানে অ্যাকচুয়ালি অনেকগুলো মলিকিউল থাকে, রাইট? এরকম অনেকগুলো মলিকিউল এক এক ডিরেকশনে মুভ করতে থাকে। এক একটার ভেলোসিটিও আলাদা আলাদা হয়। তো দেখা যায় এক একটা গ্যাস এক এক দিকে মুভ করে। সো ধরো এই গ্যাসটার ভেলোসিটির ভ্যালু হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা C3, এটা C4, এটা C5, এটা C6। মিন ভেলোসিটি বোঝায় যে এরকম যদি তোমার কাছে এনটা গ্যাস থাকে, তাহলে মিন ভেলোসিটি C বার ইজ ইকুয়াল টু হচ্ছে সবার সামেশন, ধরো এনটা পার্টিকেলের সামেশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস হুইচ ইজ এন। সো এটাই হচ্ছে মিন ভেলোসিটি অফ গ্যাস। বাট এটা তোমার কখনোই পরীক্ষায় বের করতে হবে না। অ্যাকচুয়ালি মিন ভেলোসিটি অফ গ্যাসের খুব কমপ্লেক্স একটা ডেরিভেশন আছে, এটা তোমার ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন আর বোলসম্যান ল থেকে আসে, যেটা আমাদের সিলেবাসে নাই। আর সেই ডেরিভেশনটার পর এই ফর্মুলাটা এরকম আসে যে সি ইজ ইকুয়াল টু, এটা আমরা লাস্ট দিন দেখছিলাম যে অ্যাভারেজ ভেলোসিটি যেটা, সেটা হচ্ছে 2RT ডিভাইডেড বাই এম। ওকে, 2RT ডিভাইডেড বাই এম। বাট এইখানে এমটা কি বোঝায়? এখানে এম বোঝায় যে আমাদের গ্যাসের মলিকুলার ম্যাস কত। এটা কিন্তু টোটাল ম্যাস না, যেরকম একটু আগের ফর্মুলাটা দেখছো, এটা হচ্ছে বোঝায় যে আমাদের একটা গ্যাস মলিকুলের তোমার, এটা ধরো যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয় তখন ওইটার তোমার এম কত, সেই এম হচ্ছে অ্যাকচুয়ালি 44, ঠিক আছে? ওকে, সো আমরা এখান থেকে এই অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলাটা পেলাম, যে অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে, আচ্ছা একটু দাঁড়াও, একটু ওয়েট দাঁড়াও।
আচ্ছা, সো এটা অ্যাকচুয়ালি আমাদের দরকার নেই, এটা বাদ দাও, এটা কেমিস্ট্রিতে দেখাইছিলাম। সো মিন ভেলোসিটি অফ গ্যাস হচ্ছে সিম্পলি সবার ভেলোসিটির অ্যাভারেজ। এটা মানে ফিজিক্সে আমাদের আসবে না, সো এটা লিখলাম না। সো সিম্পলি তোমার এরকম একটা গ্যাসের যদি মাল্টিপল ভেলোসিটি দেওয়া থাকে তাদের সামেশন ডিভাইডেড বাই নাম্বার অফ মলিকিউলস। বাট এটা রিলেটেড আইডিয়া মানে ম্যাথ অ্যাকচুয়ালি আসে না, জাস্ট আইডিয়াটা বুঝলেই হয় মিন ভেলোসিটি কী। মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ আ গ্যাস। root mean square velocity of a gas. So root mean square velocity বলতে কি বোঝায়? ধরো এই সেম জিনিসটাই যদি এরকম থাকে যে একটা গ্যাসের কিছু মলিকিউল আছে, তাদের এক একটা ভেলোসিটি এক এক দিকে। এখন তাদের রুট মিন স্কোয়ার ভেলোসিটি বলতে বোঝায় যে তুমি যদি প্রত্যেকটা ভেলোসিটির স্কোয়ার করে দেন সাম নাও, এরকম প্রত্যেকটা ভেলোসিটি স্কোয়ার করে সাম নিচ্ছ, দেন এই টোটাল সামটাকে তুমি নাম্বার অফ মলিকিউল দিয়ে ডিভাইড করলা, দেন স্কোয়ার রুট করলা। এটাকেই বলা হয় রুট মিন স্কোয়ার ভেলোসিটি, সিআরএমএস। ওকে, এটা যদিও ভেলোসিটি বাট আমরা এটা সি দিয়ে এক্সপ্রেস করি। আর সিআরএমএস ভেলোসিটি হচ্ছে সিম্পলি এরকম। এখন এখানেও ওই যে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশনের কথা যে বললাম সেটা, আর বোলসম্যানের কিছু ল আছে, সেইগুলো ইউজ করে একটা কমপ্লেক্স ডেরিভেশনের মধ্যে দিয়ে আসে যে সিআরএমএস ভেলোসিটির এটার ফর্মুলা হচ্ছে তোমার 3RT ডিভাইডেড বাই এম। সিআরএমএস ভেলোসিটি সিআরএমএস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3RT ডিভাইডেড বাই এম। ওকে, অ্যান্ড এটাকে আর একটু তোমার করে লেখা যায়, দেখো যে 3RT ডিভাইডেড বাই এম, এটাকে আমরা লিখতে পারি কি, ধরো আরটির ভ্যালু ডিরেক্টলি দেওয়া নাই, তোমাকে পিভি আর এন দিয়ে দিছে, তখন তুমি এটা এভাবেও লিখতে পারো পিভি বাই এম এন। মুখস্থ করার কিছু নাই, মেইনলি এটা মনে রাখলেই তুমি এটা নিয়ে আসতে পারবা যে পিভি ইজ ইকুয়াল টু যেহেতু এনআরটি, সো আরটি ইজ ইকুয়াল টু পিভি বাই এন। আবার অনেকে যেটা করে, ইফ ধরো এখানে একটা স্পেশাল কেস দিয়ে একটা ফর্মুলা আনা যায় যে এন যদি 1 মোল হয়, আমরা যদি ধরে নেই এন হচ্ছে 1 মোল, তাহলে 3PV, আচ্ছা 1 মোল ধরার দরকার নেই, এটা বাদ দাও। এভাবে চিন্তা করো যে তোমার গ্যাস হচ্ছে এন মোল আর মলিকুলার ম্যাস হচ্ছে এম, ক্যাপিটাল এম। তাহলে এই এন ইন্টু ক্যাপিটাল এম, মোল নাম্বার ইন্টু মলিকুলার ম্যাস, মলিকুলার ম্যাস মানে হচ্ছে 1 মোলের ম্যাস, সো মোল নাম্বার ইন্টু মলিকুলার ম্যাস করলে তুমি কী পাবা, টোটাল ম্যাস। এভাবে লেখা যায় 3PV ডিভাইডেড বাই এম টোটাল ম্যাস। আর ভলিউম বাই টোটাল ম্যাস বা ম্যাস বাই ভলিউম, এটা মানে কি, ডেন্সিটি। সো অনেকে এটাকে এভাবে লেখে 3P ডিভাইডেড বাই রো, যে সিআরএমএস ইজ ইকুয়াল টু 3P বাই রো। সো আমি বলবো যে এখানে তুমি দুইটা ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে সিআরএমএস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ 3RT ডিভাইডেড বাই এম, ওয়ার আর ইজ 8.314, টি ইজ কেলভিন ইন কেলভিন ইউনিট, আর এম হচ্ছে মলিকুলার ম্যাস ইন কেজি ইউনিট, মলিকুলার ম্যাস ইন কেজি ইউনিট, কারণ আদারওয়াইজ তুমি সিআরএমএসটা মিটার পার সেকেন্ডে পাবা না। আর এখানে আরেকটা ফর্মুলা মনে রাখবা, সেটা হচ্ছে 3P বাই রো, 3P বাই রো, যেখানে প্রেশার হচ্ছে প্যাসকেল ইউনিটে অর নিউটন পার মিটার স্কোয়ার ইউনিটে, অ্যান্ড প্রেশার তোমার এইটা ডেন্সিটি হচ্ছে কেজি পার মিটার কিউব ইউনিটে। ঠিক আছে, তাহলে তুমি রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ গ্যাস বের করতে পারবা। এটা খুব কমপ্লেক্স একটা ডেরিভেশন আছে ভেক্টর ইউজ করে, যে সব গ্যাসের। আর এখানে ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশন বলতে একটা ল আছে, যেটা তুমি উপরের ক্লাসে উঠলে শিখবা, ওইখান থেকে এটা আসে। ওকে, সো এই হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার ভেলোসিটি। অ্যান্ড রুট মিন স্কোয়ার ভেলোসিটির আইডিয়া হচ্ছে বেসিক্যালি এটাই যে অ্যাকচুয়ালি প্রত্যেকটা গ্যাসের, আচ্ছা এখানে একটা স্কোয়ার রুট ছিল তো,
প্রত্যেকটা গ্যাসের স্কোয়ারের সাম ডিভাইডেড বাই নাম্বার অফ মলিকিউলস, ওইটার আবার রুট। এর জন্য এটাকে বলা হয় রুট মিন স্কোয়ার, মানে মিন অফ অল স্কোয়ারস ডিভাইড, সেটার আবার রুট। ঠিক আছে, ওকে। অ্যান্ড এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি, এই সিআরএমএসকে অনেক সময় এইভাবে লেখে যে আসলে আমরা এটাকে কী করতেছি। দেখো, সিআরএমএস মানে হচ্ছে সব সি স্কোয়ারের অ্যাভারেজ নিয়ে তার রুট করতেছি। সো অনেকে সিআরএমএসকে এইভাবে লেখে রুট সব সি স্কোয়ারের অ্যাভারেজের রুট। ঠিক আছে, সো অনেকে এইভাবে লেখে এটাকে। আর এই সিআরএমএস ফর্মুলাটা থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে একটা গ্যাসের তো মলিকুলার ম্যাস ফিক্সড, আর আইডিয়াল গ্যাস কনস্ট্যান্টও ফিক্সড। সো এটা অ্যাকচুয়ালি টি এর রুটের প্রপোর্শনাল। সো এটা মনে রাখবা এমসিকিউর জন্য বা ম্যাথের জন্য, যে সিআরএমএস দিস ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কোয়ার রুট অফ টি। টেম্পারেচার যদি 4 টাইমস বাড়াও সিআরএমএস ডাবল বাড়বে, বাট সেটা অবশ্যই কেলভিন ইউনিটে বাড়াইতে হবে। যে 20 কেলভিন থেকে ধরো 40 কেলভিন করলো, তখন এটা ডাবল করলে এটা √2 টাইমস বাড়বে। সো মেনলি এই ফর্মুলাটা মনে রাখলেই তোমার সব হয়ে যাবে আর কি। সো এই হচ্ছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি অফ গ্যাস। সো এই ফর্মুলাগুলো আমরা মনে রাখবো। অ্যান্ড সিআরএমএস বের করার আরেকটা ফর্মুলা এভাবে লেখা যায়, দেখো, যে এখানে আমরা কি করতেছি, পুরো 1 মোলের জন্য 1 মোলের মলিকুলার ম্যাস বসাই আর বসাই। সো এটাকে তুমি চাইলে এই ফর্মুলাটাকে এইভাবে লিখতে পারো 3kT ডিভাইডেড বাই স্মল এম, যেখানে এই স্মল এম হচ্ছে ওই যে আগের মতোই ম্যাস অফ 1 সিঙ্গেল মলিকিউল, একটা মলিকিউলের যে ম্যাস সেটা ইন কেজি, আর কে হচ্ছে বোলসম্যান কনস্ট্যান্ট। রিজন হচ্ছে যে এই আর কে এন এ দিয়ে ডিভাইড করলেই তো অ্যাকচুয়ালি কে পাওয়া যায়, রাইট? সো আমরা যদি এই ফর্মুলাটাতেই দেখো উপরে নিচে এন এ দিয়ে ডিভাইড করে দিই, ফর্মুলা সেম থাকতেছে, বাট আর বাই এন এ হচ্ছে কে, আর এম বাই এন এ দেখো, চিন্তা করে দেখো, এম মানে হচ্ছে 1 মোল গ্যাসের ম্যাস, আর এন এ হচ্ছে 1 মোল গ্যাসের যতগুলো মলিকিউল থাকে। তাহলে এই টোটাল ম্যাসকে নাম্বার অফ মলিকিউল দিয়ে ডিভাইড করে দিলে তুমি অ্যাকচুয়ালি কী পাবা, একটা মলিকিউলের ম্যাস। সো এটাই ফর্মুলাটা এইভাবে আসছে। ওকে, অ্যান্ড অবশ্যই এইখানে ওই যে আমরা এনার্জির যে ফর্মুলা দেখলাম সেইখানেও এটাকে ইউজ করা যায়, যে 3/2, আচ্ছা এখানে ডিরেক্টলি না, এখানে অ্যাভারেজ এনার্জি বলতে একটা টার্ম আছে। অ্যাভারেজ এনার্জি মানে একটা সিঙ্গেল মলিকুলার এনার্জি, আর সেটা হচ্ছে 3/2 কেটি। কারণ কি? কারণ দেখো এন মানে হচ্ছে মোল নাম্বার। ওকে, এখন আমার গ্যাসে যদি এক্সটা মলিকিউল থাকে তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে এক্সটা মলিকিউল এক্স বাই এনএই তো মোল নাম্বার, সো এভাবে লেখা যায়। অ্যান্ড দেন এই যে আর বাই এন এ মানে হচ্ছে কে, সো টোটাল এক্সটা মলিকুলার এনার্জি হচ্ছে 3x KT/2, 3/2 x KT। তো একটা মলিকুলার ম্যাস কত, একটা মলিকুলার এনার্জি কত, E/x। সো এক্সটাকে এই পাশে আনো, আর সেটাই হচ্ছে কি আমাদের অ্যাভারেজ এনার্জি, আর সেই অ্যাভারেজ এনার্জিটাই কত, 3/2 KT। ওকে, এখানে ম্যাথ সব ওই কেমিস্ট্রির ম্যাথগুলোই। ওকে, সো আমাদের এই থিওরিটাও শেষ, কাইনেটিক থিওরি অফ গ্যাসেস। এখানে লাস্ট একটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে মিন ফ্রি পাথ। মিন ফ্রি পাথ, অ্যান্ড মিন ফ্রি পাথের ফর্মুলা হচ্ছে এরকম। মিন ফ্রি পাথের আইডিয়া হচ্ছে যে একটা গ্যাস, মানে গ্যাস মলিকিউলগুলো তো অ্যাকচুয়ালি র্যান্ডমলি এক এক দিকে মুভ করতে থাকে, এরকম র্যান্ডমলি এক এক দিকে মুভ করে। সো মিন ফ্রি পাথের আইডিয়া হচ্ছে যে এই গ্যাস মলিকিউলগুলো একটার সাথে আরেকটা কলিশন করে। সো এই গ্যাস মলিকিউলগুলার তোমার এই যে দুইটা কনজিকিউটিভ গ্যাস মলিকিউলের মধ্যে যে কলিশন, সেই কলিশনগুলোর যে অ্যাভারেজ ডিস্টেন্স, সেই অ্যাভারেজ ডিস্টেন্সটাকেই বলা হয় মিন ফ্রি পাথ। মানে একটা গ্যাস মলিকিউল মানে একটা কলিশনের পর আরেকটা কলিশনের আগে যেই অ্যাভারেজ ফ্রি পাথটা পায়, মানে যেখানে তার কোনো কলিশন হয় না, সেটাকেই বলা হয় মিন ফ্রি পাথ। অ্যান্ড এটাও ম্যাক্সওয়েলের কিছু কমপ্লেক্স থিওরি থেকে, ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন থেকে আসে। মানে এটার ফর্মুলাটার অ্যাকচুয়ালি ডেরিভেশন একটা আছে, বাট ওইটা খুব
মানে ওই ডেরিভেশনটা অ্যাকচুয়ালি ঠিক না, মানে ওইটা থেকে ফর্মুলাটাও ঠিক মতো আসে না, একটা কাছাকাছি ফর্মুলা আসে। ম্যাক্সওয়েল অ্যাকচুয়ালি তার মানে এগুলো খুব হায়ার লেভেলের কিছু থিওরি, থার্মোডাইনামিক্স ইনভলভ। সো সেই ডিস্ট্রিবিউশন থিওরি থেকে আসে যে মিন ফ্রি পাথ ল্যামডা ইজ ইকুয়াল টু, এটাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করে, আর এটার ইউনিট হচ্ছে মিটার, কারণ এটা একটা লেংথ আর কি। তো ল্যামডা ইজ ইকুয়াল টু 1/√2 n পাই ডি স্কোয়ার। এখন এখানে কোনটা কি মিন করে? n হচ্ছে নাম্বার অফ মলিকিউলস ইন 1 ইউনিট ভলিউম, নাম্বার অফ molecules in 1 unit volume, পাই তো পাই আর √2 তো √2, ডি হচ্ছে ডায়ামিটার অফ গ্যাস মলিকিউল, ডায়ামিটার অফ আ গ্যাস মলিকিউল। সো তোমাকে কোশ্চেনে একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে এন বলে দিবে, ডি বলে দিবে, তোমার মিন ফ্রি পাথটা বের করতে হবে 1/√2 n পাই ডি স্কোয়ার। ওকে, আচ্ছা। অ্যান্ড এইটা রিলেটেড এমসিকিউতেই কোশ্চেন আসে, তেমন এর বাইরে তেমন কোনো কোশ্চেন আসে না। এখন অনেক সময় এই এনটা ডিরেক্টলি বলা থাকে না, এটা ইনডিরেক্টলি এই ফর্মুলা থেকে বের করতে বলতে পারে, যে তোমাকে প্রেশার বলে দিল, পি আর এক একটা মলিকুলার ম্যাস বলে দিল। সো তোমার তখন এই ফর্মুলাটা থেকে এটাকে বের করে আনতে হবে, যে পি ইজ ইকুয়াল টু 1/3 mnc/m²। তোমাকে হয়তো প্রেশার বলে দিবে, তোমাকে একটা গ্যাসের মলিকুলার ম্যাস বলে দিবে, আরএমএস ভেলোসিটি বলে দিবে, সেখান থেকে তুমি এই এনটাকে বের করে আনবে। বাট এটা ফর্মুলা হিসেবে এখানে ডিরাইভ করে মুখস্থ রাখার দরকার নেই, তোমার জাস্ট এইটা মনে থাকলেই হয়েছে। অ্যান্ড এই এন বের করার জন্য নেসেসারি ডাটা তোমাকে দেওয়া থাকবে। আচ্ছা, এরপর আমরা একটা টপিক পড়বো, সেটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। অ্যাগেন এইগুলো সব ম্যাথ, কেমিস্ট্রি, ফিজিক্সে একই, যা যা এখন পর্যন্ত দেখালাম এগুলো কেমিস্ট্রিতেও দেখানো আছে, জাস্ট এখানে একটু এক্সপ্লেন করা বেশি করে। আর ম্যাথ একই, তুমি কেমিস্ট্রি ম্যাথগুলো করলেই হবে, আবার ফিজিক্সেরগুলোও করতে পারো। আচ্ছা, সো ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডম বলতে একটা টার্ম আছে, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি গ্যাসগুলো কি ইউনিমলিকুলার হতে পারে, বাইমলিকুলার হতে পারে, ট্রাইমলিকুলার হতে পারে, রাইট? সো এক এক বা এর চেয়ে বেশি হইতে পারে। সো এক একটা গ্যাস মলিকিউল যেই কয়টা ডিরেকশনে মুভ করতে পারে, মানে তার মোশনটা যেই কয়টা অ্যাক্সিস বরাবর হতে পারে, সেটাকেই বলা হয় তার ডিগ্রিজ অফ ফ্রিডম। ওকে, অ্যান্ড এই ডিগ্রিজ অফ ফ্রিডমটা অ্যাকচুয়ালি একটু ভিজুয়ালাইজ করে না দেখালে অ্যাকচুয়ালি পসিবল না বুঝতে পারা। বাট এইটাও অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে তেমন ওরকম এটা ডিসকাশন নেই, এটাও আমরা বড় ক্লাসে উঠে শিখছি। সো এটা তোমার জাস্ট মনে রাখতে হবে এমসিকিউর জন্য, যে ইউনিমলিকুলার গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3, যে সে 3টা অ্যাক্সিসে তার মোশনটা আইডেন্টিক্যালি বোঝা যায়। আর এই বাইমলিকুলারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 5, আর ট্রাই বা পলিমলিকুলারের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6। এরকম 3টা টার্ম আছে যে ডিগ্রিজ অফ ফ্রিডম কোন গ্যাসের জন্য কত। ওকে, মানে একটা গ্যাস মলিকিউলের মোশন এক্সপ্রেস করার জন্য আমাদের যেই কয়টা অ্যাক্সিস দরকার হয়, সেটাই হচ্ছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম, বা যেই কয়টা তোমার টার্ম রিকোয়ার হয়, সেটাই হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। বাট জাস্ট এটা এমসিকিউর জন্য আমরা মনে রাখবো। এটা এমসিকিউতে আসে যে একটা কার্বন, ধরো একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, সে একটা ট্রাইমলিকুলার হলেও তার ডিগ্রিজ অফ ফ্রিডম 5। এছাড়া ধরো তোমাকে বলতে পারে নাইট্রোজেন গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এটা একটা বায়োমলিকুলার গ্যাস, সো এটার ডিগ্রিজ অফ ফ্রিডম 5। হিলিয়াম গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কত, এটা একটা ইউনিমলিকুলার গ্যাস, এটার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো একটু। আর আরেকটা জিনিস মনে রাখতে হয় যে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের এনার্জি হচ্ছে হাফ কেটি করে। যেমন একটা ইউনিমলিকুলার গ্যাসের টোটাল, একটা ইউনিমলিকুলার গ্যাসে একটা মলিকুলের টোটাল এনার্জি মানে এনার্জি হচ্ছে 3 × হাফ কেটি, কারণ এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য এনার্জি হচ্ছে হাফ কেটি করে। একটা বাইমলিকুলার গ্যাসের জন্য এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে হবে 5 × হাফ কেটি, আর একটা ট্রাইমলিকুলার গ্যাসের জন্য এটা চেঞ্জ হয়ে হবে 6 × হাফ কেটি। ওকে, আচ্ছা।
এখন এই চ্যাপ্টারে আমাদের এই পর্যন্ত ছিল যেগুলো বেসিক্যালি আমাদের তোমার কেমিস্ট্রিতেও ছিল, ম্যাথগুলো বা থিওরিগুলো একইভাবে ছিল, বাট আমাদের এখানে একটা নতুন জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে হিউমিডিটি রিলেটেড ম্যাথ। অ্যাডমিশন টেস্টে এটা কম আসে, বাট আসলেও এটা খুব সহজ, কোশ্চেনগুলো অনেক বড় বড় হয়, বাট হিউমিডিটির ম্যাথ খুবই ইজি। হিউমিডিটির ম্যাথের জন্য আমাদের জাস্ট এটা মনে রাখতে হবে যে আর এই টার্মটাকে বলা হয় রিলেটিভ হিউমিডিটি, আর এই আর ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। এরকম একটা ইজি ফর্মুলা আছে যে আর ইজ ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। আমাদের এই রিলেটিভ হিউমিডিটি বের করতে বলে, অ্যান্ড এফ এর এই স্মল এফ মানে কি? স্মল এফ মানে হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার, at dew point, আর ক্যাপিটাল এফ মানে হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার at the temperature of the air। আমি একটু এক্সপ্লেন করবো স্যাচুরেটেড বা ভেপার প্রেশার এগুলো মানে কি, দেন এটা তুমি ইজিলি বুঝতে পারবে। অ্যাট দ্য টেম্পারেচার অফ এয়ার, ধরো একটা রুম আছে এরকম, সেই রুমের টেম্পারেচার রাইট নাও ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেই রুমটায় কিছু ভেপার আছে, এরকম ভেপার পার্টিকেল আছে, মানে ওয়াটারের গ্যাসাস পার্টিকেল। বাট এই রুমটা ধরো আরও বেশি ভেপার কন্টেইন করতে পারে, বাট তার থেকে কম আছে। সো যখন এরকম কম থাকবে সেটাকে আমরা বলি আনস্যাচুরেটেড। যদি এখানে যেই কয়টা পার্টিকেল থাকতে পারতো ভেপার, সেই কয়টাই থাকে, তাহলে তখন আমরা বলি এটাকে স্যাচুরেটেড। আর যদি তার থেকেও বেশি থাকে, যে কয়টা ধরতে পারে তার থেকেও বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি ওভার স্যাচুরেটেড। ওকে, এখন যদি আনস্যাচুরেটেড থাকে, কোনো একটা রুম যদি ভেপার দিয়ে আনস্যাচুরেটেড থাকে, সেই রুমটা আমাদের জন্য বেশ কমফোর্টেবল। যেমন এসি দিয়ে অ্যাকচুয়ালি এই একটা রুমকে আনস্যাচুরেটেড করা হয়। ওকে, আর তোমার স্যাচুরেটেড মানে হচ্ছে, সরি উল্টা বলছি আমি, যে ধরো একটা রুমে যখন এসি ছাড়া হয়, সেটা মানে নর্মালি একটা রুমের হচ্ছে, ধরো এখন আমি যে রুমে আছি সেইখানে অ্যাকচুয়ালি ভেপার যে কয়টা থাকার কথা সেই কয়টা যদি থাকে, তাহলে আমি বলবো এই রুমটা হচ্ছে স্যাচুরেটেড। আর যদি তার থেকে বেশি থাকে, তখন আমার অ্যাকচুয়ালি খুব অস্বস্তি লাগবে। তখন হচ্ছে এই ওভার স্যাচুরেটেড হওয়ার কারণে এই কিছু ভেপার ওয়াটারে কনভার্ট হবে। সো আমি অনেক বেশি সোয়েটিং স্টার্ট করব, মানে অনেক বেশি ঘাম হবে আমার। সো এটাকে বলা হয় ওভার স্যাচুরেটেড কন্ডিশন। আর আনস্যাচুরেটেড মানে হচ্ছে যে কয়টা থাকার কথা তার থেকেও কম আছে। ওকে, আচ্ছা, এখন ভেপার প্রেশার বলতে কি বোঝায়? যে ধরো স্যাচুরেটেড ভেপার প্রেশার বলতে বোঝায় একটা রুমে যে কয়টা ভেপার থাকার কথা, ধরো এই কয়টা ভেপার এখানে থাকতে পারে, সেই কয়টাই আছে। আর এই ভেপার পার্টিকেলগুলো যে প্রেশারটা ক্রিয়েট করতেছে চারপাশে ওই রুমে, সেটাকেই বলা হয় স্যাচুরেটেড ভেপার প্রেশার। আর অ্যাট ডিউ পয়েন্ট, এই ডিউ পয়েন্ট কথাটা কি সেটাতে একটু পরে আসবো। আমরা ফার্স্টে বুঝলাম যে স্যাচুরেটেড ভেপার প্রেশার মানে কি। এটা হচ্ছে একটা রুমে যে কয়টা ভেপার পার্টিকেল থাকতে পারে, সেই কয়টাই যদি থাকে, তাদের যে টোটাল প্রেশার, সেটাই হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার। এখন ধরো একটা রুমে কিছু ভেপার পার্টিকেল ছিল, আর ওই রুমটা হচ্ছে আনস্যাচুরেটেড অবস্থা আছে, মানে এটা থাকতে পারে ধরো 9টা পার্টিকেল, আমরা এখানে 6টা পার্টিকেল দিয়ে রাখছি। এখন একটু চিন্তা করে দেখো, এই রুমটাকে আমরা যদি কুল করতে থাকি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দেখা যায় যখন একটা রুমকে কুল করা হয়, তখন এই ওই রুমটার ভেপার কন্টেইনিং ক্যাপাসিটিটাও কমে যায়। মানে তুমি একটা রুমের টেম্পারেচার যত কমাবা, সেই রুমটার ভেপার কন্টেইনিং ক্যাপাসিটিটাও কমে যায়। ধরো আগে সে 9টা পার্টিকেল ধরতে পারতো নর্মাল টেম্পারেচারে, বাট এখন কুল করে ফেলছো, দেখা গেছে এখন সে 6টা পার্টিকেল দিয়েই তোমার স্যাচুরেটেড হয়ে গেছে। ওকে, মানে নর্মালি এটা আনস্যাচুরেটেড ছিল, বাট যখন আমি এটাকে কুল ডাউন করছি, তখন ওর ক্যাপাসিটিটাও 9 থেকে কমে গিয়ে এখন 6 হয়ে গেছে। অ্যান্ড এর জন্য ও এই কয়টা পার্টিকেল দিয়েই এখন স্যাচুরেটেড হয়ে গেছে। সো এই যে একটা রুমকে তার ইউজুয়াল টেম্পারেচার থেকে কমায়ে
একটা লেস টেম্পারেচার আমি তাকে স্যাচুরেটেড করে ফেলতে পারতেছি, সেই পার্টিকুলার টেম্পারেচারটাকেই বলা হয় ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট, চিন্তা করে দেখো এটাকে ডিউ পয়েন্ট নাম দেওয়া হয়েছে কেন? কারণ দেখো তুমি যদি কুল করতে করতে এই ওই ওই রুমে যেই কয়টা পার্টিকেল আগে থেকেই ছিল সেই কয়টা দিয়েই এটাকে স্যাচুরেটেড করে ফেলো, এরপর যদি আরও কুল করো তখন এটা কি মানে এটার ক্যাপাসিটি আরও কমে যাবে। ধরো এরপর ক্যাপাসিটি হয়ে গেল 5, বাট এই রুমটা আরও কুল করে ফেলছো, সো এখন ও হাইয়েস্ট 5টা দিয়ে স্যাচুরেটেড হয়। সো এটা কি একটা ওভার স্যাচুরেশন ক্রিয়েট করতেছে, অ্যান্ড দেন এইটা কি একটা ডিউ পয়েন্ট হিসেবে কাজ করবে, মানে সরি এটা একটা ডিউ ড্রপ হিসেবে অ্যারাইজ হবে। তুমি দেখবা যে একটা রুম যদি অনেক ঠান্ডা করে ফেলা হয় আস্তে আস্তে কি ওইখানে ডিউ ড্রপ জমা হবে, শীতকালে যেটা হয়। ওকে, বিভিন্ন গ্লাস সারফেসের উপর দেখবে আস্তে আস্তে পানি জমতেছে। সো এটার রিজনই হচ্ছে যে ডিউ পয়েন্টের থেকেও যখন একটা রুমের টেম্পারেচার কমায় ফেলা হয় তখন সেটা ওভার স্যাচুরেটেড হয়। সো আমাদের এখানে আইডিয়া হচ্ছে যে একটা রুমের যদি আমরা টেম্পারেচার কমাই সেটা তার ভিতরের অলরেডি এক্সিস্টিং ভেপারগুলো দিয়ে স্যাচুরেটেড হয়ে যেতে পারে। ওকে, আচ্ছা, সো এইটা হচ্ছে এখানে আইডিয়া। বাট আমাদের রিলেটিভ হিউমিডিটি অনেক ব্রড একটা কনসেপ্ট, ওইটা এত কিছু এখানে ডিসকাস করা পসিবল না। আমাদের জাস্ট মনে রাখতে হবে যে একটা রুমের রিলেটিভ হিউমিডিটি মানে হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট ডিভাইডেড বাই স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট দ্য টেম্পারেচার অফ দ্য এয়ার। মানে রাইট নাও তুমি যে টেম্পারেচারে আসো সেই টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেশার কত সেটা তুমি লিস্ট থেকে বের করবা, তোমাকে একটা লিস্ট দেওয়া হবে, আর তোমার ওই রুমের ডিউ পয়েন্ট কত সেটাও তোমাকে দেওয়া থাকবে। তুমি লিস্ট থেকে এটাও বের করবা যে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট দ্যাট ডিউ পয়েন্ট কত। এই দুইটা রেশিও ইন্টু 100%ই হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি, এটা একটা পার্সেন্টেজ কোয়ান্টিটি। ওকে, এটাই হচ্ছে রিলেটিভ হিউমিডিটি। এখন এই ডিউ পয়েন্ট তাহলে কীভাবে বের করবো আমরা? ধরো আমি এখন যে রুমে আছি সেটা টেম্পারেচার ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আমি আমার এই রুমের ডিউ পয়েন্টটা কীভাবে বের করতে পারি সেটার জন্য আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। ওকে, এরকম একটা ফর্মুলা আছে যে θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এখন এই ফর্মুলাতে কোনটা কী মিন করে? এই ফর্মুলাতে থিটা হচ্ছে আমাদের ডিউ পয়েন্ট, θ1 হচ্ছে রুম টেম্পারেচার, মানে ওই যে তুমি যে টেম্পারেচার আসো সেটা রুম টেম্পারেচার, অর এটাকে অনেক সময় কোশ্চেনে ড্রাই বাল্ব টেম্পারেচারও বলে। ড্রাই বাল্ব টেম্পারেচার, ড্রাই বাল্ব কেন বলে এটাতে আসবো। আর θ2 হচ্ছে ওয়েট বাল্ব টেম্পারেচার, ওয়েট বাল্ব টেম্পারেচার। এখন এটার বলার রিজন হচ্ছে যে আমরা এখানে এটা খুব ব্রড একটা এক্সপেরিমেন্ট, যে এখানে আমরা অ্যাকচুয়ালি একটা অ্যাপারেটাস ইউজ করি যেটাকে বলা হয় তোমার হাইগ্রোমিটার। অ্যান্ড এই হাইগ্রোমিটারে ফার্স্টে হাইগ্রোমিটারটার এই হাইগ্রোমিটারের দুইটা বাল্ব থাকে, এই হাইগ্রোমিটারটায় দুইটা বাল্ব থাকে এরকম, এই একটা একটা বাল্ব হচ্ছে এরকম ফ্রিলি রাখা হয়, মানে একটা বাল্বকে এরকম নর্মালি এয়ার টেম্পারেচারে রেখে দেওয়া হয়, তোমার রুমে রেখে দেওয়া হয়। আর আরেকটা বাল্বে এরকম একটা ভেজা কাপড় নিয়ে, মানে একটা ওয়েট একটা ক্লথ নিয়ে সেটার সাথে পেঁচায় রাখা হয়। সো দেখা হয় যে এই ভেজা অবস্থায় এটার টেম্পারেচার কত রেইজ করে, আর তোমার ড্রাই বাল্বটা কি ওইটার সাথে তো কোনো কিছু পেঁচানো না, এটাকে তুমি জাস্ট একটা সিম্পলি থার্মোমিটারের মতো করে চিন্তা করতে পারো, যে দুইটা থার্মোমিটার, বাট একটা থার্মোমিটার হচ্ছে নর্মাল এয়ার টেম্পারেচারে আমার টেম্পারেচার কত সেটা রিডিং দেয়, মানে এটাই হচ্ছে আমার ড্রাই বাল্ব টেম্পারেচার রিডিং, অর সিম্পলি আমার রুমের টেম্পারেচার। আর এই পুরা ডিভাইসটাকে বলা হয় হাইগ্রোমিটার। আর আরেকটা হচ্ছে যে আরেকটা বাল্বের সাথে আমি একটা ভেজা কাপড় বা একটা ওয়েট ক্লথ পেঁচায় দেন আমি সেটা টেম্পারেচার নিব, সেটা ডেফিনেটলি একটু কম আসবে, সেটাকেই বলা হয় ওয়েট বাল্ব টেম্পারেচার। আর এখানে যে জি টার্মটা দেখতেছো এটাকে বলা হয় গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট, গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট। এগুলো সবই তোমাকে কোশ্চেনে দেওয়া থাকবে, গ্লেশিয়ার্স কনস্ট্যান্ট। অ্যান্ড আমাদের সিলেবাসও অ্যাকচুয়ালি এগুলো আমাদেরকে অত বোঝানো হয় না, এগুলো আমরা পরে যখন ভার্সিটিতে উঠে পড়ি, ধরো তোমার যদি ভার্সিটিতে উঠে আমার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা কোর্স ছিল, ওইখানে অ্যাকচুয়ালি এই হিউমিডিটি নিয়ে অনেক কিছু পড়তে হয়েছে, ওইখানে এগুলো ডিটেলসে দেখছি। বাট নর্মালি আমাদেরকে অ্যাকচুয়ালি এগুলো জাস্ট ফর্মুলায় মুখস্থ রাখতে হয় আর বুঝতে হয় কোন টার্মটা কী, বাট ইন ডেপথ কিছু পড়ানো হয় না। সো এই ফর্মুলাটাও আমরা মনে রাখবো, এখানে সবই আমাদেরকে কোশ্চেনে দেওয়া থাকবে। আমরা এখন একটা ম্যাথ দেখি, তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবো যে এই ম্যাথগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয় কোশ্চেনে।
আচ্ছা, সো এরকম একটা ম্যাথ দেখো। বললো যে কোনো একটা রুমে ডিউ পয়েন্ট হচ্ছে, এখানে ডিউ পয়েন্টটা দিয়ে দিচ্ছে 10.5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কোনো একটা রুমের এয়ার টেম্পারেচার বা রুম টেম্পারেচার বা রাইট নাও যে টেম্পারেচার, ওইটাকে এয়ার টেম্পারেচারই বলে। রাইট নাও এয়ার টেম্পারেচার বা রুমের টেম্পারেচার হচ্ছে 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা বোঝায় এই রুমটাকে আমরা যদি 19.4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডিক্রিজ করে 10.5 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসতে পারি, তখন এটা ওই রুমের ভিতরে যে অলরেডি ভেপারগুলো আছে সেইগুলো দিয়েই স্যাচুরেটেড হবে। ওকে, আইডিয়াটা এরকম। সো আমাদেরকে বলছে ফাইন্ড দি রিলেটিভ হিউমিডিটি, এই দুইটা টেম্পারেচার দিয়ে বলছে ফাইন্ড দি রিলেটিভ হিউমিডিটি। ওকে, এগুলো নিয়ে মেনলি যারা থার্মোডাইনামিক্স নিয়ে কাজ করে বা ফিজিক্সে যখন তুমি আরও ডেপথে থার্মোডাইনামিক্স পড়বা উপরে ভার্সিটিতে উঠে, অথবা তুমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ো, এখানে যদি তোমার এসি বা ফ্রিজ কীভাবে বানায় বা ওই রিলেটেড থিওরি পড়তে হয়, তখন তোমার এগুলো আরও ডিটেলসে শেখা হবে। সো ওইখানে রিলেটিভ হিউমিডিটি কত এটা বের করতে বলছে। আমাদেরকে বলছে যে ভেপার প্রেশার, এটাকে ভ্যাপ প্রেশার লিখবো এরকম, ভ্যাপ প্রেশার অ্যাট 10 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ, এই যে একটা লিস্ট দিয়ে দিচ্ছে আর কি, ইজ 9.2। ভ্যাপ প্রেশার অ্যাট, এটা অ্যাকচুয়ালি স্যাচুরেটেড ভ্যাপ প্রেশার দেওয়া, স্যাট ভ্যাপ প্রেস, ঠিক আছে। স্যাচুরেটেড ভ্যাপ প্রেশার অ্যাট 10 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে 9.2 মিলিমিটার মার্কারিক প্রেশার। তারপর স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট 11 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 9.9 মিলিমিটার মার্কারিক প্রেশার। স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট 19 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 16.5 মার্কারিক প্রেশার, মিলিমিটার মার্কারিক প্রেশার। আর স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট 20 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা হচ্ছে 17.7 মিলিমিটার মার্কারিক প্রেশার। আমাদেরকে এই ডাটাগুলো দিছে। এখন বলছে রিলেটিভ হিউমিডিটি কত। সো উই নো আর ইজ ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো স্মল এফ হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট, তোমার স্যাচুরেটেড ভেপার, আচ্ছা এখানে একটু আমি একটা জিনিস মডিফাই করে বলি। এই ফর্মুলাটাতে আমরা বলছি যে এফ হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট ডিউ পয়েন্ট, রাইট। অনেক সময় কোশ্চেন একটু ক্রিটিক্যাল করার জন্য এই স্যাচুরেটেড ভেপার প্রেশারের আরেকটা সেম টার্ম হচ্ছে যে আনস্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট রুম টেম্পারেচার। এটা বুঝায় বলবো আমি যে কেন এটা ট্রু। আর নিচে হচ্ছে স্যাট ভ্যাপ প্রেস অ্যাট রুম টেম্পারেচার। এটার রিজনটা বলি যে ওই যে আমরা বলছিলাম একটা রুমের ভিতর, ধরো এই রুমটা এখন 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, আর সেটার ভিতরে 6টা পার্টিকেল আছে, এটা আনস্যাচুরেটেড অবস্থায় আছে। সো এই 6টা পার্টিকেলের যে প্রেশার সেটাকেই আমরা স্মল এফ বলবো। যে আনস্যাচুরেটেড অবস্থায় রুম টেম্পারেচারে ভেপারের যে প্রেশার সেটাই হচ্ছে স্মল এফ। অ্যান্ড এটা কীভাবে স্যাচুরেটেড ভেপার প্রেশার আর ডিউ পয়েন্ট হয়, সেটার রিজন হচ্ছে যে তুমি যদি এইটাকে এখন কমাইতে ধর ডিউ পয়েন্ট হচ্ছে 20 ডিগ্রি, টেম্পারেচারটা 20 ডিগ্রিতে নিয়ে আসো, তখন কিন্তু এই রুমটা এই কয়টা পার্টিকেল দিয়েই এখন স্যাচুরেটেড হয়ে যাবে, রাইট। তখন ওর ক্যাপাসিটি কমে এই কয়টাই ওর স্যাচুরেটেড ভেপার হয়ে যাবে। আর তাহলে আমরা এটাকে কি বলতে পারি যে ডিউ পয়েন্টে স্যাচুরেটেড ভেপার প্রেশার কত। এখন 2 কেজেই, এই প্রথম কেজ আর সেকেন্ড কেজে 2 কেজেই তো আমার পার্টিকেল 6টাই ছিল, প্রেশার তো সেমই থাকবে, রাইট। সো এইটাই আইডিয়া যে অ্যাকচুয়ালি অনেক সময় তোমাকে একটু কনফিউজ, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই নিচেরটা মনে রাখে, এটা মনে রাখে, বাট এইটা মনে থাকে না অনেকের। সো এটাও তোমার খেয়াল রাখতে হবে। অনেক সময় তোমাকে ডিউ পয়েন্টের ব্যাপারে কিছু না বলে ডিরেক্টলি বলতে পারে যে তোমার রুম টেম্পারেচার 30, সেখানে ভেপার প্রেশার, আনস্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে 17 আর স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে 20, তখন তোমার অ্যান্সার সিম্পলি 17/20 ইন্টু 100%। ওকে, আচ্ছা। আবার অনেক সময় তোমাকে এইসব ডাটা না দিয়ে, দেখো এখানে তো অনেকগুলো ডাটা দিছে, তুমি দেখবা যে এই ডাটার সাথে ম্যাচ করে কিনা। এখন আমাদের দরকার হচ্ছে কি, স্মল এফ মানে হচ্ছে স্যাচুরেটেড ভেপার প্রেশার। আমাদেরকে এখানে সবাইকে স্যাচুরেটেড অবস্থায় দিছে, সো উপরের লাইনটা আমাদের কোনো কাজের নাই।
সো আমাদেরকে এখানে বলছে স্যাচুরেটেড ভেপার প্রেশার এট ডিউ পয়েন্ট, আমাদের ডিউ পয়েন্ট কত 10.5। আচ্ছা 10.5-এরটা দেওয়া নাই, দেখো 10-এরটা দিছে 11-এরটা দিছে। সো তুমি এখানে একটু মাথা খাটায় বুঝতে পারবা 10 আর 11-এর মাঝখানেরটা হচ্ছে 10.5, রাইট, ঠিক মিডটা। সো এই দুইটার অ্যাভারেজ নাও, তো সেটা কত হবে 9.2 প্লাস 9.9 ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ। এয়ার টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেশার বা রুম টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেশার, দেখো 19.4 লাগবে আমার, বাট আসে 19 আর 20। সো এইভাবে চিন্তা করবা যে 19 ডিগ্রিতে হচ্ছে 16.5, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে 17.7। তাহলে এই যে 1 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুক চেঞ্জ হলো 1.2, রাইট, 1 ডিগ্রি সেন্টিগ্রেডে চেঞ্জ হয়েছে 1.2। তাহলে 0.4 ডিগ্রি সেন্টিগ্রেডে কতটুক চেঞ্জ হবে 1.2 ইন্টু 0.4। সো আমরা এখান থেকে পাবো 0.48, রাইট, 0.48। তার মানে আমরা বুঝতে পারছি 0.4 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করলে প্রেশার বাড়ে 0.48। সো আমাদের লাগবে হচ্ছে 19.4-এরটা, দেওয়া আছে 19। সো আমরা কী করবো, জাস্ট সিম্পলি 19-এর যেটা সেটার সাথে এই অ্যামাউন্টটা অ্যাড করে দিলেই আমরা 19.4-এরটা পেয়ে যাব ইন্টু 100%। সো এই হচ্ছে আমাদের রিলেটিভ হিউমিডিটি বের করা। ক্লিয়ার? আচ্ছা, আবার অনেক সময় একদম ইজি ম্যাথ দিতে পারে, বললো যে একটা জায়গার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 80%, আর সেইখানে কোনো একটা সময় তোমার ডিউ পয়েন্টে স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে 80 ডিগ্রি, তোমার ডিউ পয়েন্টে স্যাচুরেটেড ডিউ পয়েন্ট হচ্ছে বললো দিল যে ওইখানে ডিউ পয়েন্টের ভ্যালু হচ্ছে 12 ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে সাইডে একটা চার্ট দিয়ে বলছে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট 12 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 10.52, এটা বলে দিছে। তো তোমাকে বের করতে বলছে হোয়াট ইজ দ্য স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট রুম টেম্পারেচার, মানে এফ, ক্যাপিটাল এফ বের করতে বলছে। সো উই নো আর ইজ ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। সো আর হচ্ছে 80%, স্মল এফ হচ্ছে এই যে এইটা দেওয়াই আছে 10.52, এখান থেকে ক্যাপিটাল এফ বের করবো। এখান থেকে ক্যাপিটাল এফ বের করবো, ঠিক আছে? একদম ইজি ম্যাথও দিতে পারে, আবার অনেক সময় এরকম ডাটা দিয়েও দিতে পারে। এখন আমরা আরেকটা ম্যাথ দেখি গ্লেশিয়ার কনস্ট্যান্ট ইনভলভ করে। ম্যাথটা হিউজ, সো আমি একটু এটা এখানে যেহেতু লিখতে টাইম লাগবে আমি একটু এটা করি। আর এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো সবই যেটা বলছিলাম কেমিস্ট্রির মতোই সেম, তুমি বইয়ের ম্যাথ করতে পারো। আচ্ছা, কোশ্চেনটা এরকম, at a certain day the wet bulb and dry bulb thermometers of a wet and dry bulb hygrometer read 33 degrees centigrade and 28 degrees centigrade temperatures respectively, full stop. Find the relative humidity, full stop. And এখানে আমাদেরকে আরো বলছে যে জি এর ভ্যালু, আচ্ছা সরি, এখানে আরো বলছে যে জি এর ভ্যালু হচ্ছে মানে এই যে গ্লেশিয়ার ফ্যাক্টর, জি এর দুইটা ভ্যালু দিয়ে দিছে, একটা হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে which is 1.63, সেটা তোমাদের দেখতে হয়তো একটু প্রবলেম হচ্ছে, আমি বড় করে দিই। একটা হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেডে, আরেকটা বলছে যে জি এর আরেকটা ভ্যালু 34 ডিগ্রি সেন্টিগ্রেডে দিছি which is 1.61। ওকে, এই দুইটা আমাদেরকে বলে দিছে। অ্যান্ড আমাদেরকে আরও বলে দিছে যে স্যাচুরেটেড ভেপার প্রেশার অ্যাট 24 ডিগ্রি সেন্টিগ্রেড, আমাদের আমরা এটাকে স্যাট ভ্যাপ
প্রেশার বলি, এসভিপি সংক্ষেপে লিখি। স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে 22.34 এরকম। তারপর অ্যাট 26 ডিগ্রি এসভিপি হচ্ছে তোমার 25.21। আর আমাদেরকে আরও বলছে যে 33 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে স্যাচুরেটেড ভেপার প্রেশার হচ্ছে 37.78। ওকে, সো আমাদেরকে এই জিনিসগুলো বলে দিছে। এখন আমাদেরকে বলছে রিলেটিভ হিউমিডিটি বের করো, ফাইন্ড দি রিলেটিভ হিউমিডিটি অফ দ্যাট প্লেস। ওকে, সো এখানে আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা একটু ফার্স্টে আইডেন্টিফাই করি। যে ওয়েট বাল্ব টেম্পারেচার দেখো, সেটাকেই আমরা কি বলি, θ2 বলি। বলছে θ2 হচ্ছে 33 ডিগ্রি। আচ্ছা, ওয়েট বাল্ব এটা তো তোমার বেশি হয়, সরি কম হয়, দাঁড়ো, ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। আচ্ছা, এখানে সিকোয়েন্সটা উল্টা বলছে না কোশ্চেন, এটা ড্রাই এটা ওয়েট, ওয়েটেরটা অলওয়েজ কম হয়, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলছিলাম যে এখানে θ2 হচ্ছে, অলওয়েজ মনে রাখবা ওয়েট বাল্বেরটা কিন্তু মানে আমাদের ড্রাই বাল্ব হচ্ছে বেশি হবে। সো θ1 হচ্ছে 33, ড্রাই এরটাই θ1 33 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। আমাদেরকে বলছে ফাইন্ড দি রিলেটিভ হিউমিডিটি, জি এর ভ্যালু দুইটা দিছে। ওকে, আচ্ছা, এখন একটু আমরা রিকল করি যে ফর্মুলা, আমাদের টার্গেট হচ্ছে আগে ডিউ পয়েন্টটা বের করা, থিটা কত, ডিউ পয়েন্ট। সো সেটা কীভাবে বের করব? ফর্মুলা হচ্ছে θ1 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। ওকে, এটা ছিল ফর্মুলা। এখন এখানে তো জি এর ভ্যালু দুইটা দাও, আমরা কোনটা ইউজ করব? সবসময় মনে রাখবা এই জি এর ভ্যালুটা হচ্ছে θ1 ডিপেন্ডেন্ট, মানে θ1-এর উপর ডিপেন্ড করে তুমি জিটাকে চুজ করবা। দেখো এখানে দুইটা জি বলছে, একটা হচ্ছে 32 আর একটা হচ্ছে 34-এর জন্য, বাট আমাদের লাগবে কতর জন্য, 33-এর জন্য। সো তুমি বুঝতেই পারতেছো 32-তে যদি এটা 1.63 হয় আর 34-এ যদি এটা 1.61 হয়, তাহলে 33-তে কত হবে, 1.62, মাঝখানেরটা। মানে এখানে অ্যাকচুয়ালি জি এর ভ্যালু θ1 বাড়লে কমে যায়। সো দেখো 2 ডিগ্রি সেন্টিগ্রেড কমার জন্য এটা কমে গেছে কত, 0.02 অ্যামাউন্ট। তাহলে 1 ডিগ্রি কমে গেলে এটা কমবে কত, 0.01 অ্যামাউন্ট। সো এটা হবে 1.63 মাইনাস 0.01 উইচ ইজ 1.61। সো জি এর ভ্যালু আমরা নিব 1.62, ঠিক আছে। সো এইখানে আমরা বুঝতে পারলাম যে অনেক সময় জিও এরকম লিস্ট আকারে থাকতে পারে। সো আমার ওইটা অ্যাকর্ডিংলি বের করে নিতে হবে, 1.62। আর θ1 তো আমরা জানি 33, থিটা হচ্ছে, থিটা বের করব আমরা 1.62, θ1 হচ্ছে 33, এটা হচ্ছে 28। অ্যান্ড এখান থেকে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে, এটা যদি আমরা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আসবে 24.9। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমাদেরকে বের করতে বলছে কি রিলেটিভ হিউমিডিটি, আর ইজ ইকুয়াল টু এফ ওভার ক্যাপিটাল এফ ইন্টু 100%। এটা আমাদের ডিউ পয়েন্ট। এখন আমাদের টাস্ক হচ্ছে শুধু ডিউ পয়েন্ট নিয়ে কাজ করা আর ড্রাই বাল্ব টেম্পারেচার বা রুম টেম্পারেচার নিয়ে কাজ করা। সো θ2 দরকার নেই, এগুলো আর দরকার নেই। এখন শুধু এই থিটা আর θ1 নিয়ে কাজ। আর ইজ ইকুয়াল টু এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। দেখো ডিউ পয়েন্ট 24.9, সেইখানে আমার স্যাচুরেটেড ভেপার প্রেশার কত, তোমাকে 24-এরটা বলছে, 26-এরটা বলছে। 24-এ হচ্ছে 22.34, দাঁড়ো, 24-এ হচ্ছে 22.34 আর 26-এ হচ্ছে 25.21।
ক্লিয়ার? সো আমরা এখান থেকে তোমার আচ্ছা একটু ওয়েট, আমরা এখান থেকে দেখো 24-এর যদি 24 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি এটা 22.34 হয়, আর 26-এ যদি এটা 25.21 হয়, তাহলে ইনক্রিজ হচ্ছে কত? পার 2 ডিগ্রি সেন্টিগ্রেডে ইনক্রিজ হচ্ছে 7, তারপর হচ্ছে 4 7, আর এটা হচ্ছে 2.87। তাহলে 0.9 ডিগ্রির জন্য কতটুকু ইনক্রিজ হবে? 2.87 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 2। সো এই যে ইনক্রিজটা হবে সেটাই হচ্ছে, সেই ইনক্রিজটা আমরা এই যে 24-এরটার সাথে অ্যাড করে দিব, তাহলে আমরা এফ পাবো। সো এখানে আমরা পাবো 22.34, কারণ আমাদের ডিউ পয়েন্ট যে 24.9। সো 24 ডিগ্রিতে যত, 24.9 ডিগ্রিতে হচ্ছে এটার থেকে এতখানি বেশি। সো 22.34 প্লাস 2.87 ইন্টু 0.9 ডিভাইডেড বাই 2। আর ক্যাপিটাল এফ হচ্ছে কততে? 33-তে। 33টা ডিরেক্টলি দেওয়াই আছে, সো এটা আর ঝামেলা করতে হবে না, এটা হচ্ছে ডিরেক্টলি 37.78। দেন এটাকে পার্সেন্টেজে নিব, ডান, তোমার আর বের হয়ে আসবে। সো এই ছিল আমাদের আইডিয়াল গ্যাস চ্যাপ্টারটা। আর আইডিয়াল গ্যাস এটার ব্যাপারে আমি যদি ওভারঅল একটু কথাবার্তা বলি, এটা খুবই ইজি চ্যাপ্টার, এক্সামে আসলে অবশ্যই অ্যান্সার করার ট্রাই করবা সবসময়। আর সবাই এটা খুব প্রেফার করে এটা থেকে অ্যান্সার করা, কারণ কোশ্চেনগুলো খুব ইজি হয়। আর এটার জন্য কোনো কনসেপ্ট বুক পড়ার দরকার নেই, কোশ্চেন ব্যাংকও দরকার নেই, এটা সিম্পলি তুমি তপন স্যারের বইয়ের এক্সাম্পল আর এক্সারসাইজগুলো করো। এক্সাম্পল না করলেও হবে, শুধু এক্সারসাইজ করলেই হবে, খুবই ইজি একটা চ্যাপ্টার। এক্সাম্পলগুলো দেখবা যে কেমিস্ট্রিতে যে ম্যাথ করছো বা এক্সারসাইজেও কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো করছো, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে ওই ম্যাথগুলো আছে, আর এই হিউমিডিটি রিলেটেড ম্যাথ আছে। সো হিউমিডিটি রিলেটেড যে ম্যাথগুলো হইতে পারে আমি ওগুলো দেখাই দিচ্ছি। ওকে, তো এই চ্যাপ্টারটা ইজি, এটা নিয়ে খুব বেশি করার দরকার নেই।